নাজমা চৌধুরী খেতে খেতে বলল, ইয়াস, ইরফান এখনো নিচে আসলো না, তুই ওকে একটু ডেকে নিয়ে আয় না, আমার ডাকে তো কখনো ওর ঘুম ভাঙবে না। ঈশিতা ইরফানের কথা শুনে ভয় পেতে লাগলো। ইরফান ঈশিতাকে ওর বাড়িতে দেখলে কি করবে? ঈশিতার গলায় খাবার বেজে উঠল। ইয়াস ঈশিতাকে কাশতে দেখে ব্যস্ত হয়ে পানির গ্লাস ঈশিতার দিকে এগিয়ে দিল। নাজমা চৌধুরী চেয়ার থেকে উঠে ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বলল, আস্তে খাবি তো। ইয়াস বুঝতে পারল ঈশিতা ইরফানের কথা শুনে ভয় পেয়েছে, আর তাই গলায় খাবার বেজে উঠল। নাজমা চৌধুরী আবারও বললেন, ইরফান তো ঈশিতাকে দেখেইনি, ও তো মনে হয় এটাই জানে না ওর ভাই যে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এসেছে। ঈশিতা, তুই তো ইরফানকে চিনিস না, ওর সাথে তোর কথাও হয়নি। ইরফান আমার ছোট্ট ছেলে, তোর দেবর হয়। ও যদি জানতে পারে ওর ভাই বিয়ে করে ফেলেছে তাহলে ও খুব খুশি হবে, অনেক ভালোবাসে ইয়াসকে। ইয়াস নাজমা চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, মা এখন খেয়ে নাও, পরে এসব কথা হবে। আর ঈশিতা, তুমি কি ভার্সিটিতে যাবে? ঈশিতা মাথা নাড়িয়ে বলল, হুম। ইয়াস বলল, আচ্ছা তাহলে রেডি হও, আমি তোমাকে ভার্সিটি ড্রপ করে দেব। ইয়াস খাবার শেষ করে হাত ধুয়ে উঠে গেল। ঈশিতার মনে এখনো সেই ভয় কাজ করছে। ইরফানের সামনাসামনি হলে তখনও কি করবে? ইরফান ওকে এ বাড়িতে দেখলে উল্টাপাল্টা কিছু করে বসবে না তো? আর ওর শাশুড়ি তো এসব সম্পর্কে কিছুই জানে না। উনি এসব ব্যাপারে জানতে পারলে তখন ঈশিতাকে মেনে নিবে তো? উনি যদি জানতে পারে ঈশিতা প্রেগনেন্ট আর এই বাচ্চাই ইরফানের, তাহলে তো কোনো দিনও ওকে মেনে নেবে না। ঈশিতা ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে দাঁড়িয়ে ইয়াসের জন্য অপেক্ষা করছে। ইরফান ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। ঈশিতা ইরফানকে দেখতে পায়নি। আজ শাড়ি পরে ভার্সিটিতে যেতে হবে। শাড়ি পরে ভালো করে দুপা হাঁটতে পারে না, পায়ে বেজে পড়ে যেতে না। আর এখন ভার্সিটিতে সারাদিন কিভাবে শাড়ি পরে থাকবে, এটাই ভাবছে ঈশিতা। ঈশিতা নিচু হয়ে শাড়ির কুচিবাজ করছে। ইরফান নিচে নামার সময় ঈশিতাকে দেখে ভাবলো ও হয়তো ঘুমের করে ভুল দেখেছে। ঈশিতা এ বাসায় কোথা থেকে আসবে? ওর তো এখানে আসার কথা না। ইরফান দু হাত দিয়ে ভালো করে চোখ কচলিয়ে আবারও ঈশিতার দিকে তাকায়। ইরফান এবারও ঈশিতাকেই দেখতে বল, কি হলো আমার? আমি ওই ক্যারেক্টারলেস মেয়েটাকে বারবার দেখছি কেন? আমি কি ভুল দেখছি নাকি ওই মেয়েটাই সত্যি আমার সামনে? এতবার করে তো ভুল দেখার কথা না। ইরফান ঈশিতার কাছে আসে। ঈশিতাকে ইরফানকে দেখে ওভাবে অস্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তুই এখানে? তুই আমার বাসায় কি করছিস? তোর সাহস হয় কি করে আমার বাসায় আসা? বের হ তুই এক্ষুনি, আমার বাসা থেকে বের হ, চলে যা তুই আমার চোখের সামনে থেকে। ইরফান ঈশিতার হাত ধরে ঈশিতাকে টেনে নিয়ে বাসা থেকে বের করে দিতে যাচ্ছিল। পেছন থেকে ইয়াস ইরফানের হাত ধরে এক জাটকা ঈশিতার হাত ছাড়িয়ে নিয়ে বলল, হাউ ডেয়ার ইউ, তোর সাহস হয় কি করে আমার ওয়াইফের হাত ধরার? ইরফান বলল, ওয়াইফ? ইয়াস বলল, ঈশিতা আমার ওয়াইফ। আমি সমস্ত নিয়ম নীতি মেনে ঈশিতাকে বিয়ে করেছি। ইয়াসের কথা শুনে ইরফান শব্দ করে জোরে জোরে হাসতে লাগলো। বলল, ঈশিতা তোর ওয়াইফ? তুই ঈশিতাকে বিয়ে করেছিস? রিয়েলি ভাই? হাসালি তুই? তুই নাকি ওই ক্যারেক্টারলেস মেয়েকে বিয়ে করেছিস? এটা আমাকে বিশ্বাস করতে হবে? সো ফানি। ইয়াস বলল, তুই বিশ্বাস কর আর না কর, তাতে আমার কিচ্ছুই আসে যায় না। ঈশিতা আমার ওয়াইফ, এবাড়ির বউ আর তোর ভাবি। ইরফান বলল, আমি এই দুশ্চরিত্রা মেয়েকে কখনো এ বাড়িতে থাকতে দেব না। এই তোর লজ্জা করে না? তুই আমাকে ঠকিয়ে এখন আমার ভাইকে ঠকানোর চেষ্টা করছিস? ইয়াস বলল, সেটা ঈশিতা তোর ভাবি, ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় তা শিখে নিবি। তুই যদি এভাবে ঈশিতার সাথে কথা বলিস তাহলে কিন্তু তোর জন্য মোটেও ভালো হবে না। আর ঈশিতাকে এ বাড়ি থেকে থাকতে না দেওয়ার তুই কি? এটা তো তোর একার বাড়ি না। ঈশিতা তোকে ঠকিয়েছে নাকি তুই ঈশিতাকে ঠকিয়েছিস তা আমি খুব ভালো করে জানি। ইরফান ব্যাং করে। ও আচ্ছা, এত ভালোবাসিস ভাবিকে?
তা ওর সাথে তোর কবে থেকে রিলেশন? আমার আগে থেকে নাকি আমি ওকে ইউজ করার পর থেকে? ইয়াশ রেগে গিয়ে ইরফানকে মারতে আসলো। নাজমা চৌধুরী উপর থেকে দাঁড়িয়ে বলল, কি হচ্ছে এসব? ইয়াশ নাজমা চৌধুরীর কণ্ঠ শুনতে পেতেই স্বাভাবিক হয়ে বলল, কিছু না মা, ইরফানকে ওর বাবির সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। ইরফানের তো ঈশিতার সাথে কথাই হয়নি, তাই একটু। ইয়াশ আজকে তুই অফিসে যাবি না? এখনো বের হলি না যে? ইয়াশ বলল, এই তো আমি এখনই অফিসের জন্য বের হব। ইয়াশ ইরফানের কাছে এসে কানে কানে বলল, মা এইসব ব্যাপারে কিছুই জানে না, তোর জন্য এটাই বেটার হবে তুই মাকে কিছু জানতে দিস না। আর হ্যাঁ, মনে রাখিস আজকের পর থেকে এই বাড়িতে থাকতে হলে ঈশিতাকে সম্মান করে থাকতে হবে। আমি কি বুঝতে চাইছি, আশা করি তুই বুঝতে গেছিস। এটা বলে ইয়াশ ঈশিতাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। ইরফান রাগে ফুঁসতে লাগলো। ওর রাগ হচ্ছে ঈশিতার উপর। ইরফান মনে করেছে এসব কিছুর জন্য ঈশিতাই দায়ী। কারে বসে ঈশিতা চুপচাপ কেঁদেই যাচ্ছে। ঈশিতার মনে হচ্ছে ওর জন্য আজ দুবাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হলো। ইয়ার সামনের দিকে তাকিয়ে কার চালিয়ে যাচ্ছে আর বলল, কি হলো, কাঁদছো কেন? ঈশিতা ইয়াসের কথা শুনে চোখ মুছে নিল, বলল, কাঁদছি না তো। ইয়াস বলল, আমাকে দেখে তোমার কি মনে হয় বলো তো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি আমার সামনে বসে কাঁদছো। এখন জিজ্ঞেস করার পর বলছো কই তুমি কাঁদছো না তো? ঈশিতা বলল, আমার জন্য আজ আপনাদের দু ভাইয়ের মাঝে ঝগড়া সৃষ্টি হলো। আমার জন্য আজ আপনি আপনার ভাইয়ের সাথে ওভাবে কথা বলছেন। ইয়াস বলল, যা হচ্ছে সব কিছু ইরফানের জন্য হচ্ছে, এতে তোমার কিছু করার নেই। ইরফানকে ওর পাপের শাস্তি পেতে হবে। ইয়াস ঈশিতাকে ভার্সিটির সামনে নামিয়ে দেয়। ঈশিতা কার থেকে নেমে গেট দিয়ে ঢুকতে নিলেই ইয়াস ঈশিতাকে পেছন থেকে ডাক দিলেই ঈশিতা ইয়াসের দিকে ফিরে তাকায়। ইয়াস বলল, ঈশিতা, এখানে যদি ইরফান এসে কোনো ধরনের ঝামেলা করে তাহলে সাথে সাথে আমাকে জানাবে। ঈশিতা বলল, ইয়াস বলল, তুমি একা বাসায় যেতে পারবে তো, নাকি আমার আসতে হবে? ঈশিতা বলল, আমি একাই যেতে পারবো। ইয়াস বলল, আচ্ছা তাহলে নিজের খেয়াল রেখো, বাই। ইয়াস অফিসের জন্য চলে গেল। ঈশিতা ধীর পায়ে ভার্সিটির ভেতরে ঢুকছে। মনে অনেক ভয় কাজ করছে, না জানি এখন কে কোন কথা শুনিয়ে দেয়। ইরফান রাগে কটপট করতে করতে রিহাকে ফোন করলো। কয়েকবার রিং হওয়ার পর রিহা কল রিসিভ করলো। রিহা বলল, হ্যালো জান, এতদিন পর আমার কথা মনে হলো, তুমি আমার ফোন ধরো না কেন? তোমাকে কতবার ফোন করেছি, একবার দেখাও তো। ইরফান বিরক্তি নিয়ে বলল, ওহ রিয়া, এখন ওসব কথা বাদ দিয়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, আর আমি যেমন বলছি তেমনটাই করো। রিহা বলল, আচ্ছা বলো কি করতে হবে, তোমার জন্য আমি সব করতে পারি। ইরফান বলল, তুমি রাভিকে নিয়ে এখনই ভার্সিটিতে যাও, আর গিয়ে দেখো ঈশিতা ভার্সিটিতে গেছে। রিহা বলল, ও ভার্সিটিতে গেছে? ওর কি লজ্জা শরম বলতে কিছুই নেই? এত কিছু হওয়ার পরও ও বাড়ি থেকে বের হয় কিভাবে? ইরফান বলল, রিহা, আরো অনেক কিছু হয়েছে, ওসবের তুমি কিছুই জানো না। রিহা বলল, কি হয়েছে? ওই মেয়েটা কিছু করেছে নাকি? ইরফান বলল, এখন ফোনে এত কিছু বলা যাবে না, আমি ভার্সিটিতে এসে সব কিছু বলছি, ততক্ষণে আমি যা বলছি তা করো। রিহা বলল, আচ্ছা তাড়াতাড়ি এসো তুমি। ইরফান বলল, আমি 30 মিনিটের মধ্যে আসছি। ইরফান কল কেটে দিয়ে রুমে চলে যায়। রিহা রাভিকে ফোন করে জলদি ভার্সিটিতে যেতে বলে। ঈশিতা চারপাশে না তাকিয়ে কে কি বলছে তা কানে না নিয়ে ক্লাসরুম এসে চুপচাপ একা একাই বসে আছে। ইভা ঈশিতার কাছে এসে ঈশিতার পাশে বসে বলল, ঈশিতা, কি শুনছিস এসব? সত্যি কি ইরফান ভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছে? ঈশিতা ইভার থেকে কখনো কিছু লুকায় না, আজও কিছু লুকালো না। ঈশিতা বলল, ইভা বলল, কিভাবে কি হলো? উনি বা তোকে বিয়ে করলো কেন, আর তুই এ বিয়েতে রাজি হলে কেন? ঈশিতা চুপ করে আছে। ইভা বলল, কি হলো বল।
ঈশিতা বলল, উনি আমার আর ইরফানের ব্যাপারে সব কিছুই জেনে আমাকে বিয়ে করেছে। আমি বিয়েতে রাজি না হয়ে কি করতাম তুই বলতো? ইরফান আমাকে মেনে নেয়নি, ওর বাচ্চার দায়িত্ব নিতে ও মানা করে দিয়েছে। এই বাচ্চাটাকে দুনিয়াতে আনতে গেলে তো ওর বাবার পরিচয় লাগবে। ইভা বলল, তাই বলে যাকে ভালোবাসিস তার বড় ভাইকে বিয়ে করে নিলি? ঈশিতা বলল, এছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। ইভা বলল, এক ভাই মাঝ রাস্তায় এসে সেরে চলে যাবে, আরেক ভাই মাঝ রাস্তা থেকে হাত ধরবে। বাহ! ঈশিতা বলল, উনি সত্যিই অনেক ভালো রে। উনি ইরফানের থেকে একদম আলাদা। ইরফান যতটা খারাপ, ওর ভাই ততটাই ভালো। ইভা বলল, আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু তুই এখন এটা বল, তুই ইরফানকে বলে ইরফানের ভাইকে ভালোবাসতে পারবি? ঈশিতা বলল, ইরফান আমার সাথে যা করেছে, এরপর ওকে ভালোবাসা তো দূর, আমি ওকে মনেও রাখতে চাই না। আর আমি জানি না আমি কখনো ওনাকে ভালোবাসতে পারবো কিনা। ভালোবাসার উপর থেকে আমার বিশ্বাসটাই চলে গেছে। এখন মনে হয় না আমি আবার কাউকে ভালোবাসতে পারবো, আবার কাউকে বিশ্বাস করতে পারবো। ইভা বলল, তুই এভাবে অ্যাডজাস্ট করে কতদিন ওনার সাথে থাকতে পারবি? ভালোবাসা ছাড়া কি কোনো সম্পর্ক টিকে থাকে? পিছন থেকে রিহা বলে উঠল, হ্যালো গ্যাস। ইভা আস্তে করে ঈশিতার কানে বলল, শয়তানে শিখেছে। ইভা ঈশিতা রিহার কথা শুনে পেছন ফিরে তাকায়। রিহা বাপ নিয়ে হেঁটে ঈশিতার সামনে এসে দাঁড়ায়। ঈশিতার লেজ, ও সরি, তোমার নামটা যেন কি? হ্যাঁ মনে পড়েছে, ইভা তাই না? তো ইভা কি যেন বলেছিলে তুমি? ভালোবাসা ছাড়া সম্পর্ক টিকে থাকে? তোমার ফ্রেন্ডস তো কাউকে ভালোবেসে তার সম্পর্ক জড়ায় না, তোমার ফ্রেন্ড টাকা দেখে সম্পর্ক জড়ায়। ইভা বলল, রিহা চুপ করো তো, এখানে তো তোমার কথা বলার কিছুই নেই, তুমি কেন আমাদের মাঝে নাক গলাচ্ছ? রিহা এবার কথা শুনে রেগে গেল, বলল, জাস্ট শেষ চাপ, যত বড় মুখ নয় তত বড় কথা। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলা? আমি তোকে। রিয়া হাত তুলে ইভাকে চড় মারতে গেলেই ইভা রিয়ার হাত ধরে হাত মুচড়ে পিছনে নিয়ে ধরে। তুই কোথাকার জমিদারের মেয়ে যে আমাকে ছোট লোকের বাচ্চা বলিস? কিছু বলি না বলে এই নয় যে কিছু বলতে পারি না। আমার সাথে মুখ সামলে কথা বলবি। আমি ঈশিতা না যে সব কিছু মুখ বুঝে সহ্য করে নেব।